সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ। ইরান ইসরায়েল ফিলিস্তিনি ত্রিমুখী যুদ্ধ চলছে। শুরুতেই থাকছে গাজায় বর্বরতার জন্য দায়ীদের অবশ্যই জবাবদিহি করতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। এবারে জানাবো ফিলিস্তিনিদের গুলি করছে ইসরায়েলি স্নাইপার। গাজার মধ্যাঞ্চলে অবস্থিত গাজা সিটি খালি করে দেওয়ার নির্দেশ দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। সেখান থেকে পালাতে উদ্যত ফিলিস্তিনিদের দিকে ইসরায়েলি স্নাইপাররা গুলি ছুড়ছে বলে অভিযোগ উঠেছে। জানাবো চাঞ্চল্যকর খবর, ইসরায়েলি সেনাবাহিনীতে তুর্কি সেনা। গাজায় ৯ মাস ধরে ইসরায়েলি বাহিনীর বর্বর আগ্রাসনে নারী এবং শিশুসহ এ পর্যন্ত ৩৮,৩০০র মতো ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। আহত এবং পঙ্গুত্ব বরণ করেছেন প্রায় ৮৮,০০০। তারই জেরে এবার যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় মধ্যস্থতাকারীদের মধ্যে হামাস ও ইসরায়েলি প্রতিনিধিদের মধ্যে আলোচনা চলছে। আর এরই মধ্যে আলোচনায় আসলো ইসরায়েলি সামরিক বাহিনীতে তুর্কি নাগরিক থাকার বিষয়টি। প্রিয় দর্শক, কিভাবে ইসরায়েলি সেনাবাহিনীর মধ্যে তুর্কি সেনাবাহিনী ঢুকলো বা তুর্কি নাগরিক ঢুকলো, এ বিষয়ে রয়েছে একটি তথ্যমূলক আলোচনা। সঙ্গে থাকুন। দর্শক, কিভাবে ইসরায়েলি সেনাবাহিনীর মধ্যে তুর্কি সেনাবাহিনী ঢুকলো বা তুর্কি নাগরিক ঢুকলো, এ বিষয়ে রয়েছে একটি তথ্যমূলক আলোচনা। সঙ্গে থাকুন। জানাবো মিয়ানমার জান্তা দেশ ধ্বংস করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছে জাতিসংঘের র্যাপোর্টিয়ার। এবং সর্বশেষ জানাবো দুর্নীতির দায়ে ইন্দোনেশিয়ার সাবেক মন্ত্রীর ১০ বছরের জেল। দুর্নীতি, চাঁদাবাজি, ক্ষমতার অপব্যবহার এবং বেসরকারি প্রতিষ্ঠানের সাথে মন্ত্রণালয়ের চুক্তিতে ঘুষ লেনদেনের দায়ে ইন্দোনেশিয়ার সাবেক এক কৃষিমন্ত্রীকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। গাজায় বর্বরতায় দায়ীদের জবাবদিহি করতে হবে, এরদোয়ানের হুঁশিয়ারি। গাজায় বর্বরতার জন্য দায়ীদের অবশ্যই জবাবদিহি করতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। তিনি বলেছেন, ১৯৯৫ সালের সেব্রেনিকা গণহত্যার মতোই গাজায় বর্বরতার জন্য যারা দায়ী, অবশ্যই তাদের আন্তর্জাতিক আইনের মাধ্যমে জবাবদিহি করতে হবে। বৃহস্পতিবার বসনিয়া এবং হার্জেগোভিনা সেব্রেনিকা গণহত্যা দিবস স্মরণে অনুষ্ঠানে পাঠানো এক ভিডিও বার্তায় তুর্কি প্রেসিডেন্ট এই হুঁশিয়ারি দেন। অপরাধীদের বিচার নিশ্চিত করা এবং গণহত্যা অপরাধীদের জবাবদিহিতা নিশ্চিত করার জন্য তুর্কি সরকার যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাবে উল্লেখ করে এরদোয়ান বলেন, আজ অধিকৃত গাজা এবং ফিলিস্তিনি অঞ্চলের বাসিন্দারা এরকমই নৃশংসতার শিকার হচ্ছে, যেমনটা সেব্রেনিকায় সংঘটিত হয়েছিল ২৯ বছর আগে। তিনি এ সময় আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতি জোরালো দৃষ্টি আকর্ষণ করে বলেন, সেব্রেনিকাতে ২৯ বছর আগে যেমন ১৬,০০০ শিশুসহ ৪০,০০০ নিরপরাধ লোককে হত্যা করা হয়েছিল, ঠিক তেমনি গাজাতেও নারী এবং শিশুসহ হাজার হাজার ফিলিস্তিনিকে হত্যা করা হচ্ছে। আর গোটা বিশ্ব তখন তাকিয়ে তাকিয়ে দেখছে। এ সময় গোটা বিশ্ব এখন মানবতাহীন এবং আন্তরিকতা শূন্য বলেও মন্তব্য করেন এরদোগান। এর আগে গত মে মাসে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিয়ে ১১ই জুলাইকে সেব্রেনিকা গণহত্যা স্মরণ দিবস হিসেবে ঘোষণা দেন এরদোয়ান। সেটা উল্লেখ করে তিনি বলেন, আমি প্রত্যেককে ধন্যবাদ জানাতে চাই যারা এই সিদ্ধান্তের প্রস্তুতি থেকে এটি গ্রহণ পর্যন্ত সব পর্যায়ে অবদান রেখেছেন। বিশ্বের কোথাও যেন সেব্রেনিকা গণহত্যার মতো অন্ধকারময় ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। যারা এখনও বসনিয়া এবং হার্জেগোভিনিয়ার গণহত্যাকে অস্বীকার করে এবং আন্তর্জাতিক আদালতের রায় সত্ত্বেও যুদ্ধ অপরাধীদের প্রশংসা করে, তাদের নিন্দা জানিয়ে এরদোয়ান বলেন, সেই যুদ্ধের পর বাড়িতে ফিরে আসা লোকদের উপর হামলা এবং হয়রানির বিষয়গুলো সরকার অনুসরণ করছে। বসনিয়া এবং হার্জেগোভিনা ঘটনার সবগুলোর সেক্টরকে একত্রিত করে একটি অভ্যন্তরীণ ঐক্যমতের চেষ্টা চালায় তুর্কি সরকার। বিষয়টিকে একটি আন্তরিক প্রচেষ্টা উল্লেখ করে তুর্কি প্রেসিডেন্ট বলেন, সবাইকে মনে রাখতে হবে যে সংঘর্ষ এবং উত্তেজনা থেকে কেউই লাভবান নয়। ফিলিস্তিনিদের গুলি করছে ইসরায়েলি স্নাইপার। গাজার মধ্যাঞ্চলে অবস্থিত গাজা সিটি খালি করে দেওয়ার নির্দেশ দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। সেখান থেকে পালাতে উদ্যত ফিলিস্তিনিদের দিকে ইসরায়েলি স্নাইপাররা গুলি ছুটছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার আল জাজিরা লাইভ আপডেট এ তথ্য জানানো হয়েছে। গাজা সিটির সুজায়া মহল্লার ইয়ারমুক স্টেডিয়ামের মধ্য দিয়ে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছিলেন এক ফিলিস্তিনি নারী, কিন্তু তাকে জানানো হয় ওই সড়কে ইসরায়েলি স্নাইপারের গুলিতে নিহত ফিলিস্তিনিদের মরদেহের স্তূপ জমে আছে। আমরা প্যারামেডিক এবং দমকল বাহিনীর সদস্যদের কাছে সাহায্য চাই, তারা যেন অন্তত মরদেহগুলো সড়ক থেকে সরিয়ে নিয়ে যায়। এটা না করা হলে রাস্তার কুকুর এসে মরদেহ থেকে মাংস খেতে শুরু করবে, তাদেরকে কবর দেওয়া প্রয়োজন। এই এলাকার অপর এক ব্যক্তি জানান, প্যারামেডিকরা মরদেহের কাছে পৌঁছতে পারছেন না। বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, তারা নিজেদের চোখে দেখছেন এক ব্যক্তি হেঁটে যাওয়ার সময় মাথায় রাইফেলের গুলির আঘাত পেয়ে ডলে পড়ে যান।
পরবর্তীতে কোনো মতে তারা ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে নিয়ে আসেন। বুধবার জারি করা বিবৃতিতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, গাজায় অবস্থিত ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘ সংস্থার একটি সদর দপ্তরের অভ্যন্তরে কাজ করা হামাস এবং প্যালেস্টাইন ইসলামিক জিহাদ যোদ্ধাদের বিরুদ্ধে রাতভর সন্ত্রাস বিরোধী অভিযান চালিয়েছে তারা। ওই কার্যালয়ে অভিযান চালানোর আগে এলাকায় সামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার কথা জানিয়েছে আইডিএফ। ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট জানিয়েছে, তারা কিছু বাসিন্দাদের কাছ থেকে ফোন কল পেয়েছেন। বোমা হামলার তীব্রতার কারণে তারা ঘরবাড়ি ছেড়ে যেতে পারেনি। সংস্থাটি বলছে, গাজা থেকে পাওয়া তথ্যে দেখা যাচ্ছে সেখানকার বাসিন্দাদের করুণ অবস্থার মধ্যে দিয়ে দিন যাপন করতে হচ্ছে। ইসরায়েলি দখলদার বাহিনী আবাসিক এলাকাগুলোতে আক্রমণ চালিয়ে যাচ্ছে এবং লোকজনকে তাদের বাড়িঘর ও আশ্রয়কেন্দ্র থেকে বাস্তুচ্যুত করেছে। ফিলিস্তিনিদের সরে যাওয়ার নির্দেশ দেওয়ায় জাতিসংঘ গভীরভাবে উদ্বিগ্ন। জাতিসংঘ বলছে, গাজা নগরী খালি করার ইসরায়েলি নির্দেশ ফিলিস্তিনি পরিবারগুলোর ভোগান্তিকে আরও তীব্র করে তুলবে। তাদের মধ্যে এমন অনেক আছে যারা বহুবার বাস্তুচ্যুত হয়েছে। ইসরায়েলি বাহিনীতে তুর্কি সেনা। গাজায় ৯ মাস ধরে ইসরায়েলি বাহিনীর বর্বর আগ্রাসনে নারী এবং শিশুসহ এ পর্যন্ত ৩৮,৩০০ মতো ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। আহত এবং পঙ্গুত্ব বরণ করেছে প্রায় ৮৮,০০০। তারই জেরে এখন যুদ্ধবিরতি বন্দি বিনিময় মধ্যস্থকারীদের মাধ্যমে হামাস ও ইসরায়েলি প্রতিনিধিদের মধ্যে আলোচনা চলছে। এর মধ্যে এবার আলোচনায় ইসরায়েলি সামরিক বাহিনীতে তুর্কি নাগরিক থাকার বিষয়টি। জানা গেছে, যেসব তুর্কি নাগরিক ইসরায়েলি বর্বর বাহিনীতে কাজ করছেন এবং যারা গাজায় বর্বর আগ্রাসনে জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য তুরস্কের জাতীয় সংসদে বিল উত্থাপন করা হয়েছে। টার্কিশ ফ্রিকস পার্টি কুর্দি প্রভাবিত এবং ইসলামপন্থী দলটির নেতা সারকান রামাল্লি বুধবার তুর্কি সংবাদে বিলটি উত্থাপনের পর বলেছেন, তুরস্কে যেসব নাগরিক ইসরায়েলি দ্বৈত নাগরিকত্ব নিয়ে বসবাস করেন এবং গাজায় বর্বর আগ্রাসনে যুক্ত তাদের নাগরিকত্ব বাতিল করতে হবে। পাশাপাশি তুর্কি এবং ইসরায়েল দ্বৈত নাগরিকদের সম্পদ জব্দ করার দাবিও জানানো হয় ওই বিলে। রামানলি বলেন, আমি মনে করি তুর্কি ইসরায়েলি দ্বৈত নাগরিক যারা গাজায় মানবতা বিরোধী অপরাধে জড়িত তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া উচিত। এজন্য আমরা সংসদে এই বিল উত্থাপন করেছি। তুরস্কের এই নেতা বলেন, আন্তর্জাতিক চুক্তি এবং কনভেনশন অনুসারে আমাদের অবশ্যই সক্রিয়ভাবে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের বিরুদ্ধে লড়াই করতে হবে। কিন্তু তুরস্কের আইন এবং বিচার মন্ত্রণালয় এ বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি। আমরা কিসের জন্য দীর্ঘ ৯ মাস অপেক্ষা করলাম? সেই সঙ্গে তুর্কি ইসরায়েলি দ্বৈত নাগরিকদের কাছ থেকে জব্দ করা সম্পদ অসহায় পরিবারগুলোর মাঝে বিতরণ করে দেওয়া হবে বলেও দাবি করেন রামাল্লি। বিলটি আইনে পরিণত হলে তা ইসরায়েলের কর্মরত কতজন তুর্কি সেনার উপর প্রভাব ফেলবে তা পরিষ্কার নয়, কারণ ইসরায়েলের সামরিক বাহিনীতে কাজ করা এ ধরনের দ্বৈত নাগরিক সংখ্যা কত তা স্পষ্ট নয়। মিয়ানমার জান্তা দেশ ধ্বংস করার চেষ্টা করছে জাতিসংঘের র্যাপোর্টিয়ার। অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করলেও এখন মিয়ানমার জান্তা বাহিনী দেশটিকে নিয়ন্ত্রণ করতে পারছে না, যে কারণে তারা দেশটি ধ্বংস করে ফেলার চেষ্টা করছে। এমনই সতর্কতা দিয়েছে মিয়ানমারে নিযুক্ত জাতিসংঘের বিশেষ র্যাপোর্টিয়ার টম অ্যান্ড্রুস। ২০২১ সালের ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে হটিয়ে মিয়ানমারের ক্ষমতা দখল করে দেশটির সেনাবাহিনী। অভ্যুত্থান রক্তপাতহীনভাবে হলেও কয়েকদিন পর পূর্ব এবং দক্ষিণ এশিয়ার দেশটিতে রক্তাক্ত বিক্ষোভ ছড়িয়ে পড়ে। অভ্যুত্থানের পর দেশটির উত্তরাঞ্চলে যে লড়াই ছড়িয়ে পড়েছিল তা বন্ধে চীনের উদ্যোগ এবছর জানুয়ারিতে একটি যুদ্ধবিরতি চুক্তি সই হয়েছিল। ওই চুক্তিকে অকার্যকর করে দেশটিতে জাতিগত এবং সংখ্যালঘুদের সশস্ত্র বিদ্রোহী দলগুলোর একটি জোটের সঙ্গে মিয়ানমারের সেনাবাহিনীর তীব্র লড়াই চলছে। সশস্ত্র বাহিনীর দলগুলোর জোট একের পর এক সীমান্তবর্তী শহর এবং অঞ্চলে দখল নিচ্ছে। এ বিষয়ে গত মঙ্গলবার এক সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে প্রতিবেশী থাইল্যান্ডের জাতীয় নিরাপত্তা পরিষদকে অ্যান্ড্রুস বলেন, জান্তা বাহিনীর সময় ফুরিয়ে আসছে। তাদের সেনা সদস্যরা মারা পড়ছেন, তাদের সামরিক সক্ষমতা হ্রাস পাচ্ছে, তারা সত্যি হেরে যাচ্ছে। এখন এটাই মনে হচ্ছে জান্তা বাহিনী একটি দেশকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করছে, যেটি তারা নিয়ন্ত্রণ করতে পারছে না। সশস্ত্র বিদ্রোহীদের কাছে হেরে যাওয়ার প্রতিক্রিয়ায় জান্তা বাহিনী এখন বেসামরিক মানুষদের আক্রমণ করছে বলেও জানান জাতিসংঘের এই কর্মকর্তা। বলেন, সেখানে গত ৬ মাসে বিদ্যালয়, হাসপাতাল, বৌদ্ধ মাঠে হামলার সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। এই সংখ্যা অনেক এবং অনেক বেশি। দুর্নীতির দায়ে ইন্দোনেশিয়ার সাবেক মন্ত্রীর ১০ বছরের কারাদণ্ড। দুর্নীতি, চাঁদাবাজি, ক্ষমতার অপব্যবহার এবং বেসরকারি প্রতিষ্ঠানের সাথে মন্ত্রণালয়ের চুক্তিতে ঘুষ লেনদেনের দায়ে ইন্দোনেশিয়ার সাবেক এক কৃষিমন্ত্রীকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দেশটির দুর্নীতি দমন আদালত তাকেই কারাদণ্ড দেন। এ মামলায় দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে প্রেসিডেন্ট জোকা উইদোদোর বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করেছে। এছাড়াও উইদোদোর মন্ত্রিসভায় আরও ৫ সদস্যকে দুর্নীতির মামলায় বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। অক্টোবরে তার সরকারের মেয়াদ শেষ হবার আগেই সরকারকে শুদ্ধ করার প্রচেষ্টার উপর সেদ ফেলেছে। মন্ত্রিপরিষদের সাবেক সদস্য সারুল ইয়াসিন লিম্ফো নিজে এবং অন্যান্য কর্মকর্তাদের সম্পৃক্ত করে ক্ষমতার অপব্যবহারের জন্য দোষী সাব্যস্ত করে রায় দিয়েছেন রাজধানীর জাকার্তার আদালত। একই সাথে তাকে ৩০ কোটি রুপি সহ জরিমানা এবং অনাদায়ে আরও ৪ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আদালত। বিচারক রিয়ান্তো অ্যাডম পন্ঠো বলেন, আসামি আইনগত এবং নিশ্চিতভাবে দুর্নীতির দায়ে দোষী প্রমাণিত হয়েছেন।
সরকারি কর্মকর্তা হিসেবে তিনি ভালো উদাহরণ ছিলেন না। তিনি যা করেছেন তা দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে সরকারের প্রচেষ্টার বিপক্ষে অবস্থান নিয়ে দুর্নীতির মাধ্যমে নিজেকে সমৃদ্ধ করেছেন। গত অক্টোবরে লিম্বুকে গ্রেপ্তার করে দেশটির দুর্নীতি দমন কমিশন। তিনি তার অপরাধের কথা স্বীকার করেছেন। ইন্দোনেশিয়ার দুর্নীতি মহামারী আকার ধারণ করেছে। প্রায় ২৭ কোটি মানুষের দেশে কয়েকটি কার্যকর প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম দুর্নীতি নির্মূল কমিশন। এটি প্রায় দেশটির আইন প্রণেতাদের আক্রমণের শিকার হচ্ছে। এজন্য তারা কমিশনটির ক্ষমতা কমাতে চান। ২০০৩ সালের শেষের দিকে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার পর থেকে কোপিকে স্থানীয় সদস্যদের মধ্যে প্রায় ২৫০ জন, ১৩৩ জন রিজেন্ট ও মেয়র, ১৮ জন গভর্নর, জাতীয় সংসদের ৮৩ জন সদস্য এবং ১২ জন মন্ত্রীকে গ্রেপ্তার করেছে।